আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাহবুব ভাই, একটা বিষয় আপনি জানেন, এই মুহূর্তে আমরা তো সবসময় রাজনীতি নিয়েই কথা বলি, কিন্তু এই মুহূর্তে আমাদের জাতীয় রাজনীতিকে কিন্তু ছাপিয়ে যে বিষয়টা আমাদের দর্শকদের মনে, আমাদের দেশের সাধারণ মানুষের মনে তীব্রভাবে জায়গা করে নিয়েছে এবং মানুষকে অনেক সময় চিন্তিত করছে, সেটা হলো ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সম্মিলিত আক্রমণ, সেই ঘটনা। এবং এটাকে কেন্দ্র করে এমনি মানুষের মধ্যে টেনশন যেমন আছে, আবার তেমনিভাবে আমাদের দেশের উপর কিন্তু কিছু প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম যদি বেড়ে যায়, তার প্রভাব তো সব জায়গায় পড়বে। তো আমি প্রথমত আপনার সাথে দুটো বিষয় নিয়ে কথা বলবো, বাট প্রথমত যে জিনিসটা জানতে চাচ্ছি যে এই যুদ্ধটা কি অপরিহার্য ছিল? এই যুদ্ধের পেছনে মূল কারণটা কি এবং এর পরিণতিটা কি? আপনি এটাকে কিভাবে দেখছেন? দেখেন, প্রথমে আমি একটু ইংরেজি ব্যবহার করে শুরু করি। সেটা হচ্ছে যে নাথিং ইজ মোর টেরিবল দেন ওয়েন স্টুপিডস আর ইন অ্যাকশন। স্টুপিডরা যখন অ্যাকশনে যায়, এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর হইতে পারে না, বুঝছেন? এখন কিছু আন্তর্জাতিক স্টুপিড তারা অ্যাকশনে গেছে, এবং এই স্টুপিডরা এমন অ্যাকশনে গেছে যে পুরো পৃথিবী আপনার এনার্জি ইনসিকিউরিটিতে ভুগবে, পুরো পৃথিবী। আপনি জানেন যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে ইত্যাদি। এবং বা যারা অনুন্নত দেশ, ইতিমধ্যেই তো ভেনেজুয়েলা টের পাইছে, মেক্সিকো টিক্সোয়েরও টের পাচ্ছে। আমার মনে হয় অচিরেই আরও কতগুলি দেশ হয়তো টের পাবে যে কি স্টুপিডদের পাল্লায় পড়েছে এই পৃথিবী। হ্যাঁ, এবং দুইটি শক্তি, একটা বৃহৎ শক্তি এবং আরেকটা মাঝারি বৃহৎ শক্তি, তারা গ্যাংড আপ হয়েছে, এবং এই গ্যাং আপনার পুরো পৃথিবীকে ভিতর সন্তুষ্ট করে ফেলছে। দেখেন, আপনি বলতেছেন যে এটা পরিণতি কি না, ইরানের কালকের যে পাল্টা আক্রমণ, তাতে অনেকেই মনে করতেছেন যে ইরান হয়তো এক ধরনের বিজয় অর্জন করবে। হ্যাঁ, সেটা আমি পরে আসতেছি। এইটা মানে আমেরিকার বিরুদ্ধে বিজয় অর্জন করা মানে আপনার এই কনভেনশনাল ওয়ারে এটা সম্ভব না ইন দি সেন্স যে, আমি একটা উদাহরণ দিই। যখন আমেরিকা যখন ইরাক আক্রমণ করছিল, তখন আমি অবজারভারে চাকরি করতাম। তো আমার কলিগরা বলতেছে যে এইবার বোধহয় সাদ্দাম জিতে যাবে, শেষের দিকে মনে হচ্ছিল আর কি। তখন আমি বলছিলাম তাদের, দেখো, 1400 ইউনিভার্সিটির দেশ এবং MIT সহ দেশ এই কয়েকটা রদ্দিমার্কা ইউনিভার্সিটির দেশের সঙ্গে হাঁটতে পারে না। এটা অ্যাবসার্ড ব্যাপার। তারা যদি হিউম্যান ক্যাজুয়ালিটি অ্যাভয়েড করতে চায় আমেরিকা, তাইলে সময় লাগবে। বাট যদি তারা মনে করে যে না, মানুষের জীবন কী হয় হোক, তাইলে এটা 2 ঘন্টার ব্যাপার। এয়ার স্ট্রাইক করবে, বাগদাদের পতন হয়ে যাবে। সুতরাং এই চিন্তা করে লাভ নাই। হ্যাঁ, আমেরিকা জ্ঞান বিজ্ঞানের চর্চা করে করে দুটি বিষয়ে সবচেয়ে বেশি উৎকর্ষ সাধন করছে, সেটা হচ্ছে সমরবিদ্যা এবং চিকিৎসাবিদ্যা। সুতরাং সাদ্দাম পারবে না। কেমন? আমি যখন বস্টনে গেছিলাম, তখন আমি হারভার্ড দেখে আমরা MIT-তে যাচ্ছি আমার গাইড সহ। জি। তো আমার গাইড MIT-তে ঢুকতেছি, তা আমি বুঝতে পারতেছি না কোথায় ঢুকতেছি। তা আমি গাইডকে জিজ্ঞেস করলাম, এটা কোথায় ঢুকতেছি ভাই? তো বললো যে কাজ হয় এখানে, ঠেলা বুঝে সাদ্দাম। মানে MIT-তে যে সমস্ত গবেষণা হয়, এগুলোর ঠেলা বুঝে সাদ্দাম। তো যেখানে MIT-র মতো আপনার প্রতিষ্ঠান আছে, সেই দেশ কখনো ইসের সাথে হাঁটতে পারে না, ইরাকের সাথে। তাই হইল। তো এখন দেখেন কি অবস্থাটা একটা দাঁড়াইছে আর কি। হ্যাঁ, যে যখন যা মনে হচ্ছে, দেখেন বুশ নিয়ম আছে, যুদ্ধ বাঁচাতে গেলে কংগ্রেসের পারমিশন নিতে হয়, পারমিশন অনুমোদন নেয়। সে একাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবং কিভাবে কায়দা করে দেখেন, আমেরিকার সাথে কিন্তু ইরানের একটা কথাবার্তা চলতেছিল পারমাণবিক বিষয় নিয়ে। হ্যাঁ, এবং অনেকে ভাবতেছিলেন যে না, একটা সলিউশন আসবে, এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী আশাবাদও ব্যক্ত করলেন, এবং বলা হলো যে ভিয়েনাতে একটা বসবো, তারপরে আমরা ঠিক হয়ে যাবো। বাস এই যে একটা আশাবাদ ছিল না, এটা একটা চালাকি, এটা একটা ধোঁকাবাজি। কিরকম আমি বলি, 71-এ যেটা ঘটছে, বঙ্গবন্ধু এবং ইয়াহিয়া খান এবং ভুট্টোর যে আলাপ আলোচনা, এটা সময়ক্ষেপণ।
এইটা যুদ্ধের প্রস্তুতির জন্য এটা একটা চালাকি করছিল পাকিস্তানিরা, যে আলাপ আলোচনা চলতে থাকবে, এদিক দিয়ে পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য আসবে, আসবে ভেতরে থাকবে, তারপরে একটা পর্যায়ে গিয়ে আক্রমণ করবে। এই যে ডায়ালগের নামে একটা প্রতারণা হয়েছিল, এখানেও তাই আলাপ আলোচনা চলতেছে, কি কারণে, যে টোটাল প্রস্তুতি নিয়ে ইরান আক্রমণ করা হবে, বুঝছেন? এটাও একটা প্রতারণা ছিল আর কি। এবং এই যে মানে এককভাবে ট্রাম্প সিদ্ধান্তগুলো নিচ্ছে, বার্নি স্যান্ডার্স তো বলতেছে, আপনি জানেন বার্নি স্যান্ডার্স একটা মানবতাবাদী আমেরিকান, তাকে নমিনেশন বঞ্চিত করা হয়েছে। এবং আমি মনে করি যে বার্নি স্যান্ডার্সের মতো কোনো ব্যক্তি যতদিন না পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট হবে, মানবতাবাদী, ততদিন পর্যন্ত আমেরিকার ফরেন পলিসি আমার মনে হয় চেঞ্জ হবে না। হ্যাঁ, এখানে আচ্ছা, এখানে আপনি আমি একটা কথা বলেন, হ্যাঁ, সেটা হলো যে মানে ট্রাম্পের ইরানকে আক্রমণ করাটা জরুরি ছিল কি আসলে? মোটেই কি উদ্দেশ্যে সে কাজটা মোটেই জরুরি না। আপনি ধরেন ইরাকে যে আক্রমণ করছিল, এটা তো তারা ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন আছে, এরকম একটা অজুহাত দিয়ে তুলছে না, পরে তো দেখা গেল কিছুই না, রাইট? তাই না? পরে তো দেখা গেল কিছুই না। তার অ্যাকচুয়ালি মানে মানে কি বলে যে ওই আমেরিকা আসলে একটা অয়েল কোম্পানি, বুঝছেন? অর্থাৎ যেখানে তেল আছে সেইখানে হচ্ছে আপনার তাদের একটা চোখ পড়বে আর কি। ইটস ইজ নাথিং বাট অয়েল কোম্পানি। হ্যাঁ, তো ফলে ওখানে তেল সমৃদ্ধ একটা দেশ ইত্যাদি, বাস একটা অজুহাত তুলে দিল। হ্যাঁ, তো এখানেও তো ইরানের নিউক্লিয়ার যে পাওয়ার বা স্ট্রেংথ, সেইটা তোমার যদি নিউক্লিয়ার পাওয়ার থাকতে পারে, ইরানে থাকতে পারে না, কেন পারবে না? হ্যাঁ, তুমি কি নিউক্লিয়ার পাওয়ার মানে সোল অথরিটি নাকি? হ্যাঁ, তো আচ্ছা, আমাকে আপনার একটা কথা বলেন, এই জিনিসটা আমি নিজেও খুবই কনফিউজ থাকি মাঝে মাঝে, এবং আমার দর্শকরা নিশ্চয়ই এটা জানতে চান যে এখন যে যুদ্ধ ধরেন 28 তারিখে শুরু হয়েছে, আজকে 3 দিন হয়ে গেল, আমরা যা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দেশই কিন্তু আছে, এরই মধ্যে আপনার যুক্তরাজ্য, তারাও বলছে তাদের বেসগুলো ব্যবহার করতে দিবে, এবং যুক্তরাষ্ট্রের বেস তো বিভিন্ন জায়গায় আছে, ইউএইতে আছে, কাতারে আছে, বাহরাইনে আছে, অনেক জায়গায় আছে। আমার প্রশ্ন হলো, ইরান কি নিঃসঙ্গ হয়ে যাচ্ছে? ইরানের সঙ্গে তো কাউকে দেখছি না। বলি, আপনি যে বললেন যে আমেরিকার বেস না, আমি একটু বলি, দেখেন নাবিকদের নাকি বন্দরে বন্দরে গার্লফ্রেন্ড থাকে, যেখানে তারা অ্যাঙ্কর করে সেখানে ধরে যে 2 দিন থাকবে, ওখানে তার একটা গার্লফ্রেন্ড থাকে। তো আমেরিকার হচ্ছে যেখানেই পানি সেখানেই আমেরিকার ফ্লিট, বুঝছেন? সারা পৃথিবীটাকে তারা এনসার্কেল করে রাখছে, এবং মিডল ইস্টে অনেক জায়গায় তার ঘাঁটি, হ্যাঁ, অনেক জায়গায় গিয়ে। তো এখন দেখেন অদ্ভুত, আপনি বললেন না যে ইরানকে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, মানে মর্মান্তিক। মানে ইরান আমেরিকার ঘাঁটিগুলিতে আঘাত করছে মিডল ইস্টের দেশগুলো, সেইটাতে আমরা বিবৃতি দিলাম যে এটার বিরুদ্ধে আমরা বিবৃতি দিলাম, অথচ আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা কোনো বিবৃতি দিলাম না। আপনি দেখছেন প্যারাডক্সটা, দেখছেন? অর্থাৎ স্পষ্টত বোঝা যাচ্ছে যে আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করছি। পরে অবশ্য আপনার ফরেন মিনিস্টার মানে এমনভাবে কথা বললো যে আগে মনে ছিল না, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, মানে আমেরিকার ঘাঁটিতে যখন আক্রমণ করছে সেইটা নিন্দাযোগ্য, কিন্তু এই যে ব্যাসাকারগুলি হইলো ইরানে এবং আরো কয়েক জায়গায়, হ্যাঁ, সেগুলির ব্যাপারে কোনো কথা নাই, বুঝতে পারছেন? ইরানের ম্যাসাকার তো ভয়ঙ্কর, মানে একটা দেশের সর্বোচ্চ যে রাজনৈতিক নেতা তাকে মেরে ফেললে। হ্যাঁ, এবং দেখেন মানে আমি কেন বলতেছি যে সমরবিদ্যায় তারা এত উৎকর্ষ সাধন করছে, পিন পয়েন্ট করতেছে, পিন পয়েন্ট, রাইট? ঠিক আছে, এই ঘরটা আপনি ধ্বংস করে দিতে পারেন, কিন্তু এই ঘরের মধ্যে আপনাকে পিন পয়েন্ট করে হত্যা করা, এটা কিন্তু যাতা উৎকর্ষের ব্যাপার না, বুঝতে পারছেন? যেমন ওই যে লাদেন টাদেন যাদেরকে মানে হত্যা করছিল আগে আমেরিকা, হ্যাঁ, এই জায়গায় চলে গেছে আপনার। আমার একটা দৃশ্য মনে আছে, এই ইরাক যুদ্ধের সময়, তখন ডিক চেনি ছিল আপনার এই কি বলে যে প্রতিরক্ষা মন্ত্রী, তখন তাকে যারা জিজ্ঞেস করতেছে যে আপনারা হিউম্যান ক্যাজুয়ালিটি করতেছেন কেন, হ্যাঁ, আপনারা যুদ্ধ করবেন, তখন ডিক চেনি বলতে, কোথায় দেখলেন আপনার হিউম্যান ক্যাজুয়ালিটি? কোথায় দেখেন, সুইচ টিপ দিচ্ছে, করে গিয়ে পিন পয়েন্টে সব মানে ওই যে সামরিক স্থাপনায় গিয়ে করতেছে। আপনারা কোথায় দেখতেছেন আপনারা হিউম্যান ক্যাজুয়ালিটি করতেছে? দেখেন না, দেখেন এই যে দেখেন, করে গিয়ে সামরিক স্থাপনায় গিয়ে পড়তেছে। তো ফলে এই যে অ্যাকুরেসি, হ্যাঁ, এইটা মানে কি বলবো, তাদের মানে এই সবার মাথায় তো আল্লাহ তৈরি করছে না, তো বিশেষভাবে তাদের এই মাথা তৈরি করলো কিভাবে আল্লাহ, কেন করলো, আমি এটাই বুঝতেছি না। তাহলে এর পরিণতি কি? পরিণতি মানে আমি 2 ধরনের পরিণতির কথা বলছি। একটা পরিণতি হলো, আপনি ধরেন এই যুদ্ধের মানে পরিণতি হিসাবে ইরানের কি অবস্থা দেখতেছেন? ইরান কি মানে যুদ্ধে পরাভূত হবে, অথবা আমেরিকা কি ইরানকে দখল করবে, অথবা আমেরিকা কি ইরানে তার পছন্দের একটা সরকার বসাতে পারবে,
নাকি যুদ্ধে ইরানের নেতৃবৃন্দে কিছু মৃত্যু ঘটবে, ইরান আবার নতুন করে তাদের মতো করে গড়ে উঠবে? শুনেন, কি হতে পারে? আমি বলি শুনেন, ইরান হ্যাজ এ লং হেরিটেজ, হ্যাঁ, এটা একটা পুরনো সিভিলাইজেশন, এবং ইরান কিন্তু অন্যান্য আরব কান্ট্রিগুলোর চাইতে ভিন্ন, একটু ভিন্ন। আচ্ছা। আপনি দেখবেন, যেমন ধরেন ইরানের ফিল্ম না, হ্যাঁ, দেখবেন একেবারেই আপনি একেবারে আর্টিস্টিক এবং একেবারেই এটাকে কি বলে যে এস্থেটিক ফিল্ম কিন্তু ওখানে হয়, হ্যাঁ, এবং মনেই হয় না যে এটা একটা ইসলামিক কান্ট্রি, ওদের যে ফিল্ম আছে। এবং ইরানের মানে আপনার একটা ইন্টেলেকচুয়াল শ্রেণী, একটা পাবলিক ইন্টেলেকচুয়াল শ্রেণী আছে যেটা আপনার ওয়েস্টার্নাইজড, তাদের ওয়েস্টার্নের মতো। এমনি ভাবলে হবে না যে এটা একটা শিয়া প্রধান বা একটা মুসলিম প্রধান, এখানে কিন্তু অনেক মানে উন্নত মানসিকতার লোক আছে। প্লাস হচ্ছে এটা একটা লং হেরিটেজ আছে ইরানকে পরাভূত করা, মানসিকভাবে পরাভূত করা খুব কঠিন। ফিজিক্যালি আপনি পরাভূত করতে পারবেন, হ্যাঁ, আপনি দুইটাই নিউক্লিয়ার বোমা মাইরে দিলেন জাপানের মতো হিরোশিমা নাগাসাকিতে, আপনি ধ্বংস হয়ে গেল ইত্যাদি। কিন্তু ইরানি জনগণের যে সাদাত্মবোধ, তাদের যে যাত্রাভিমান, হ্যাঁ, তাদের যে ঐতিহ্য, তাদের যে কি বলে যে এক ধরনের সাংস্কৃতিক অনন্যতা, হ্যাঁ, সেইটাকে আপনি পরাভূত করতে পারবেন না। আপনি এই ফিজিক্যালি বা ভৌত মানে কি বলে যে ভৌত কাঠামোগুলো ধ্বংস করতে পারবেন, কিন্তু আপনি মানুষের মনস্তত্ত্ব আপনি ধ্বংস করতে পারবেন না ইরানে। এবং আপনাকে করতে গেলে এটা একটা ভিয়েতনামের মতো আপনাকে একটা লং জার্নিতে যাইতে হবে, হ্যাঁ, এবং তাতেও আপনি কিছু করতে হবে। যেমন আজকে ভিয়েতনাম কি হয়েছে, আপনি দীর্ঘদিন তো সেখানে যুদ্ধ করলেন, তা আজকে কি ভিয়েতনামের অবস্থা কি দেখেন, একটা হ্যাঁ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যুদ্ধে যদি ট্রাম্প সাময়িকভাবে বিজয়ীও হয়, কিন্তু আলটিমেটলি লং রানে এটা পারবে না, যুক্তরাষ্ট্রের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে না আনবে না না, এটা পারবে না, এটা পারবে না, কারণ এটা অ্যাকচুয়ালি পারা যায় না, হ্যাঁ, এটা এইসব পারা যায় না। যারা নিজস্ব সংস্কৃতিতে বলিয়ান, যারা নিজস্ব ঐতিহ্যে বলিয়ান, হ্যাঁ, তাদেরকে পরাভূত করা খুব কঠিন কাজ। এটা সাময়িক একটা আপনি দখলদারিত্ব নিতে পারবেন, হ্যাঁ, দখলদারি নিতে পারবেন, কিন্তু আলটিমেটলি এটা হবে না, হ্যাঁ। এর বিপরীতে আরেকটা প্রশ্ন, সেটা হলো যে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, যদি আমি ধরে নিচ্ছি যদি আরো 7-8 দিন চলে, তাহলে এর কি প্রতিক্রিয়া আমাদের উপর পড়তে পারে? ওর বাবা, সাংঘাতিক প্রতিক্রিয়া। দেখেন, মানে আমাদের সারা বিশ্বে অবশ্য এনার্জি সিকিউরিটি ইজ অ্যাট রিস্ক। রিস্ক কেন দেখেন, একটা হচ্ছে যে আপনার তেলের দাম কিন্তু মানে এক লাফে জাম্প করে কিন্তু 10% বেড়ে গেছে, এখন ব্যারেল প্রতি কিন্তু $80, হ্যাঁ, এটা অনেকে সাসপেক্ট করতেছে এটা $100 চলে যেতে পারে, ঠিক আছে। এবং হরমুজ প্রণালী হচ্ছে আপনার অয়েল এবং এলএনজি এই ট্রেডের একটা খুবই ক্রুশিয়াল একটা জায়গা, হরমুজ প্রণালী, জি, ঠিক আছে, এটা ক্রুশিয়াল জায়গা, বিশেষ করে অয়েল এবং এলএনজি। তো সেইটা তো বন্ধ হয়ে গেছে। এবং দেখেন আমাদের কিন্তু কিছু শিডিউল আছে, মার্চ থেকে মে পর্যন্ত অনেকগুলো কার্গো শিপমেন্ট কিন্তু শিডিউল করা আছে এলএনজির, এটা রিস্ক পড়ে যাচ্ছে, তাই না? মানে হরমুজ প্রণালী যদি আপনার খুলে দেওয়া না হয়, তাহলে তো এই কার্গোগুলো আসবে কীভাবে, এই এলএনজি আসবে কীভাবে, এই শিডিউলগুলি ডিসরাপ্টেড হবে না? তো ফলে যখন আপনি অয়েলের দাম বাড়বে, হ্যাঁ, বাড়তেছে তো বাড়তেছে এবং জাম করতেছে রীতিমতো, হ্যাঁ, তো ফলে এইটা কি হবে, এইটার ইমপ্লিকেশন কি হবে, এইটার সাইড এফেক্টগুলি কি হবে? অয়েলের দাম বাড়া মানে হচ্ছে আপনার এসেনশিয়াল কমোডিটির উপর এটার প্রভাব পড়া, রাইট, ঠিক আছে, এসেনশিয়াল কমোডিটির প্রভাব পড়া, এবং মানে এন্টায়ার এনার্জি সিকিউরিটিটা আপনার ডিসরাপ্টেড হয়ে যাবে যদি এই যুদ্ধ বেশি দিন কন্টিনিউ করে এবং মানে হরমুজ প্রণালী সহ অন্যান্য জিনিসগুলি যদি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে। এবং আমি